আজকের ভিডিওতে আলোচনা করব মোহনবাগান ইস্টবেঙ্গল ডার্বি ম্যাচ নিয়ে। এছাড়া কয়েকটা বিষয় রয়েছে, যেমন গতকাল একটা সাদিকুর ইন্টারভিউ দেখলাম এবং সেখানে সাদিকু বললেও মোহনবাগান সমর্থকরাই এই মুহূর্তে ভারতের সেরা সমর্থক, এবং আরও অনেক বিষয় নিয়ে আলোচনা করেছে, সেটা আপনাদের সঙ্গে কিছুটা শেয়ার করে নেব। সাদিকু কী বলল, আর গতকাল ভিডিওর কমেন্টে আমি একটা অদ্ভুত অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেলাম, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। প্রথমে বলি কালকের অদ্ভুত অভিজ্ঞতা। দেখুন, বাঙাল অথচ মোহনবাগান সমর্থক নেই বলাটা ভুল হবে, আছে, বেশ কিছু জায়গায় আছে, আমাদের এখানেও একজন দুজন এক্সেপশনাল কিছু ক্ষেত্রে দেখা যায়, এবং তাতে কোনো দোষ বা অন্যায়ের কিছু নেই, এতে আমি খারাপ কিছু দেখছি না। তবে কালকে বেশ কয়েকটা কমেন্ট পেলাম যে আমরা বাঙাল কিন্তু মোহনবাগান সমর্থক। সেটা হতেই পারে, এবং তারা ভুল বলছে না। তারা কেন ভুল বলছে না তার কারণ হচ্ছে তাদের ভাষা থেকে সেটা বোঝা যাচ্ছে। কারণ এর আগে অনেকে আমায় বলেছিলেন, দাদা আপনি কিন্তু ভুল করছেন, আমি মুসলিম হলেও মোহনবাগান সমর্থক, মোহামেডান সমর্থক নই। বা কেউ বলেছেন আমি মোহামেডান সমর্থক, কিন্তু তখন আইএসএলে মোহামেডান খেলতো না, তাই আমি আইএসএলে মোহনবাগানকে সমর্থন করি। কিন্তু এরা বলছে আপনি ভাট বকবেন না, আপনি কিছু জানেন না, আমরা হলাম বাঙাল কিন্তু মোহনবাগান সমর্থক, আমরাই গিয়ে মাঠ ভরাবো। তো আমার মনে হলো আমি বোধহয় ভূগোলটা জানি না, কারণ গতকালের ভিডিওতে আমি বলেছিলাম গুয়াহাটিতে খেলা হবে, ওখানকার লোকাল বাঙালিদের মধ্যে ইস্টবেঙ্গল সমর্থক বেশি। এখন যারা আমাকে কমেন্ট করেছে তারা কেউ বলছে কোচবিহার থেকে, কেউ বলছে আলিপুরদুয়ার থেকে। তো আমি এটা জানতাম না যে আলিপুরদুয়ার আর কোচবিহার এখন আসামে চলে গেছে, গৌহাটির পাশে। তো এ ব্যাপারে আমার সত্যিই নলেজ ছিল না, কারণ ছোটোবেলায় যতটুকু ভূগোল পড়েছি তাতে জানতাম যে এই যেগুলো জায়গাগুলোর নাম উল্লেখ করছে সেগুলো ওয়েস্ট বেঙ্গলে আর গৌহাটিটা আসামে। আর আলিপুরদুয়ার, কোচবিহার এগুলো যদি গৌহাটির পাশে হয় তাহলে উত্তরপাড়াটা সেন্ট্রাল ক্যালকাটা বলতে পারি। এবং আমি 100% কনফার্ম এরা যেটা বলছে ঠিকই বলছে, এরা বাঙাল এবং মোহনবাগান সমর্থক। কারণ এদের কমেন্টের কোনো যৌক্তিকতা খুঁজে পাইনি। এরা মোহনবাগানকে সমর্থন করার জন্য বলছে না আমাকে গালাগাল করার জন্য বলছে, সেটা ঠিক বুঝতে পারলাম না। আবার বলছি, বাঙাল এবং মোহনবাগান সমর্থক হওয়ার মধ্যে কোনো অন্যায় নেই। তবে আমি আমার ব্যক্তিগত বক্তব্যটা বলতে পারি, এটা কারুর সঙ্গে মিলতেও পারে নাও মিলতে পারে। আমি যদি বাঙাল ঘরে জন্মাতাম এবং আমি একটা ইস্টবেঙ্গল সমর্থক পরিবারে জন্মাতাম, তাহলে ইস্টবেঙ্গল যদি কলকাতা লিগও খেলতো, পাড়ার টুর্নামেন্টও খেলতো, আমি তারই সমর্থন করতাম এবং সেখানেই স্টিক করে থাকতাম। সে আমার টিম যত খারাপ জায়গায় খেলুক না কেন, যত নিচেই নামুক না কেন। যেমন এখন মোহনবাগান একটা ভালো জায়গায় আছে, চরম সীমায় আছে, আইএসএলে ভালো পারফর্ম করছে, আবার ভারত সেরার জায়গায় পৌঁছে গেছে। সেটা যদি নাও হয়, কালকে যদি মোহনবাগান তলানিতে পৌঁছে যায়, আইএসএলে অবনমনও খায়, তখন আমি মোহনবাগান সমর্থকই থাকবো। আর কোনোদিন কোনো কারণে যদি এরকম হয় যে পৃথিবীর নিকৃষ্টতম জাতি বা খুব খারাপ একটা তকমা বাঙালিদের ঘাড়ে এলো, তাহলেও আমি সেখানে নিজেকে বাঙালি হিসেবেই পরিচয় দেবো। এখন অনেকের দুটো কারণের জন্য মোহনবাগান সমর্থক হতে পারে। ইস্টবেঙ্গলের খারাপ অবস্থায় ক্লাবের পাশে থাকতে চাইছে না, সে কারণে হতে পারে, অথবা দেখুন জন্মগতভাবে তাদের সবুজ মেরুন কালার বা মোহনবাগানের খেলা ভালো লাগে, সেই জন্যও হতে পারে। এটা নিয়ে আমার মন্তব্য করার কিছু নেই, এটা প্রত্যেকের ব্যক্তিগত চয়েস। এবার যদি চলে আসি সাদিকুর ইন্টারভিউতে, গতকাল আইএসএল এর তরফ থেকে সাদিকুর একটা ইন্টারভিউ প্রকাশ করা হয়েছে। ইন্টারভিউটা আমি শুনলাম, আপনারাও গিয়ে আইএসএল এর অফিসিয়াল চ্যানেলে দেখতে পারেন, অনেকেই দেখেছেন। আর যারা দেখেননি তাদের জন্য ছোট করে আমি বলি, সাদিকুর কয়েকটা কথা, পুরো ইন্টারভিউ অনেক কিছু নিয়েছিল, গোয়ার অনেক কথা বলেছে, গোয়ার প্রশংসা করেছে, কিন্তু ভারতবর্ষের সেরা সমর্থকদের কথা বলতে গিয়ে সাদিকুর মুখ থেকে বারবারই বেরিয়ে এসছে মোহনবাগানের কথা। সাদিকুর মতে ভারতবর্ষের সেরা সমর্থক হচ্ছে মোহনবাগান সমর্থকরা। কেরালা ব্লাস্টার সমর্থকরা যথেষ্ট ভালো, তারা তাদের টিমকে যথেষ্ট সাহায্য করে, টিম কোনো রকম ট্রফি না পাওয়া সত্ত্বেও তাদের পাশে থাকে। কিন্তু সেরা সমর্থক বলতে গেলে তার কাছে মোহনবাগান সমর্থকদেরই সেরা মনে হয়েছে। এছাড়া মোহনবাগানে তার খেলার খুব ইচ্ছে ছিল, কন্টিনিউ করার ইচ্ছে ছিল, সেটা সে জানিয়েছে। সে এটাও বলেছে সে তার অরিজিনাল ফর্ম বা অরিজিনাল খেলার ধরন অনুযায়ী সেইভাবে মোহনবাগানে থাকাকালীন অতটা লেভেলেরও পারফর্ম করতে পারেনি। সে ভেবেছিল আরও বেটার পারফর্ম করবে মোহনবাগানের হয়ে, কিন্তু আলটিমেটলি মোহনবাগান যখন নতুন স্ট্রাইকার সই করানোর কথা বলে, তখন সাদিকুকে বাধ্য হয়েই চলে যেতে হয়। এবং তারপর সে যোগাযোগ করে বিভিন্ন বন্ধুবান্ধবের সঙ্গে, এবং সেখান থেকে তার কাছে একটা অফারও আসে মানালো মার্কাসের তরফ থেকে, এফসি গোয়ার তরফ থেকে।
এবং হুগো বুমোসের সঙ্গে কিছুটা আলোচনা করে, যেহেতু মোহনবাগানে তার সতীর্থ ছিল, এবং হুগো বুমোস জানায় গোয়া যথেষ্ট ভালো ক্লাব, সেখানে সে গেলে অনেকটা ফ্রিলি খেলতে পারবে চাপমুক্তভাবে, এবং সে তাই গোয়াতেই জয়েন করে নেয়, আর দুবার ভাবেনি। এবং গোয়া এবং মোহনবাগানের মধ্যে পার্থক্য হিসেবে সে যেটা বলেছে যে ওখানকার ওয়েদারটা কিছুটা কমফর্টেবল তার কাছে, এবং গোয়াতে খেলার ক্ষেত্রে প্রেশার অনেকটাই কম, সেটা আমরা সকলেই জানি। তবে এটাও তিনি যোগ করেন যে মোহনবাগানে খেলার অভিজ্ঞতাটা পুরোপুরি আলাদা। একটা ম্যাচে গোল করলে বা একটা সাকসেস পেলে সে সারা জীবনে যত না SMS মেসেজ পেয়েছে তার থেকে বেশি মেসেজ এবং অভিনন্দনে তার ইনবক্স ভর্তি হয়ে যেত। এবং ইন্ডিয়ায় খেলতে আসার আগের ও পরের অভিজ্ঞতা নিয়ে সাদিকু বলে, যখন সে বাইরে ইন্ডিয়ান সুপার লিগের খেলা দেখেছে তখন তার মনে হয়েছিল যে এই লিগটায় আমি খেলতে যাব, ডিস্ট্রয় করে দেবো, আমিই হয়ে যাব সেখানকার সেরা প্লেয়ার, ও দাঁড়াবো আর উড়িয়ে দেবো। কিন্তু এখানে আসার পর সে বুঝতে পারে যে তার ধারণা কতটা ভুল ছিল। বলছি, ইন্ডিয়ানদের রোগা পাতলা চেহারা দেখে আপনার বাইরে থেকে মনে হতে পারে যে এরা ফিজিক্যালি পেরে উঠবে না, কিন্তু এই রোগা পটকা চেহারায় ওরা যা ফিজিক্যাল ফাইট দেয় সেটা সাদিকুর কাছে কল্পনার বাইরে। এবং সাদিকুর কথা অনুযায়ী সে পৃথিবীর প্রচুর লিগে খেলেছে, প্রচুর দেশে খেলার তার অভিজ্ঞতা রয়েছে, কিন্তু সে সব কিছু কম্পেয়ার করেও তিনি বলছেন যে ISL যথেষ্ট শক্ত, এবং তার জীবনে খেলা শক্ত টুর্নামেন্টগুলোর মধ্যে অন্যতম টুর্নামেন্ট কিন্তু ISL। এছাড়াও সাদিকু অনেক কিছু বিষয় নিয়ে অনেক কথা বলে, তার মধ্যে আরও একটা ইম্পর্টেন্ট কথা বা মজাদার কথা আমার মনে হয়েছে, সেটা হচ্ছে যে ISL এর লিগ শিল্ডের ডিসাইডার যে ম্যাচটা ছিল মুম্বাইয়ের সাথে, যে ম্যাচটা মোহনবাগান জিতেছিল, সেই ম্যাচে খেলার আগে সাদিকুর মনোভাব ছিল এই ম্যাচটা আমাদের জিততে হবে, জান লড়িয়ে দিয়ে খেলতে হবে, এরকমভাবে ম্যাচটাকে খেলতে হবে যেন এটা সে জীবনের শেষ ম্যাচ খেলতে নামছে। কিন্তু সাদিকু বলে হাফ টাইম পর্যন্ত খেলার পর তার এবং কাউকোর মনে হয় যে আর তাদের পক্ষে দৌড়নোটাই সম্ভব নয়, মাঠে নামা তো দূরের কথা, হাঁটাটাও সম্ভব নয়, এই রকম লেভেলের তারা ক্লান্ত হয়ে গেছিল। তাও তারা নিজেদেরকে মোটিভেট করে এবং সেকেন্ড হাফে খেলতে নামে। সাদিকু বলছে 90 মিনিট লড়ে যাওয়া জেদ নিয়ে নামার পরেও, জান লড়িয়ে দেওয়া জেদ নিয়ে নামার পরেও 45 মিনিট খেলার পর সব জেদ সব কিছু ঘামের সাথে বেরিয়ে চলে যায় শরীর থেকে, এবং এখানে এবং এই ওয়েদারে খেলাটা এতটাই টাফ। এবং ইন্টারভিউ থেকে এটা বোঝা গেল সাদিকু খুব সরল মনের, সাদা মাটা মনের মানুষ, পরিষ্কার কথা তিনি বললেন, এবং মন খুলেই মোহনবাগানের কিছুটা প্রশংসাও তিনি করলেন। আপনারা যারা ইন্টারভিউটা দেখেননি পারলে গিয়ে একবার ISL এর চ্যানেলে দেখে নিন ইন্টারভিউটা, খুব ভালো লাগবে, সাদিকুর কথাগুলো শুনতে খুবই ভালো লাগবে। এবার যদি চলে আসি ডার্বি নিয়ে, খুব বেশি কথা বলবো না এই ভিডিওতে, এইটুকু বলে রাখতে চাই ডার্বি কিন্তু ডার্বি, ফলে মাঠে নামবো আর ইস্টবেঙ্গলকে হারিয়ে দেবো এই মানসিকতা নিয়ে ডার্বি খেলা যাবে না, সাবধান থাকতে হবে। এবং কিছু জায়গায় আপনারা খোঁচা খাওয়া বাঘের কথাটা শুনে থাকবেন, সেটা নিয়ে অনেক মিম টিম হয়েছে, কিন্তু আমি বাস্তবটা এটাই বলতে চাই যে খোঁচা খাওয়া বাঘের ব্যাপারটা নয়, ব্যাপারটা হচ্ছে ইস্টবেঙ্গল যখন হেরে থাকে বা ইস্টবেঙ্গলের যখন সুপার 6-এ যাওয়ার সম্ভাবনা ক্রমশ ক্ষীণ হচ্ছে, তো ইস্টবেঙ্গল তাদের সমর্থকদের কিছু তো একটা দিতে চাইবে, এবং সেই কারণে কিন্তু ডার্বিটাকেই ওরা পাখির চোখ করবে। আগেরবার লাস্ট যে ম্যাচটা খেললো, ডার্বি নয়, লাস্ট ইস্টবেঙ্গল যে মুম্বাইয়ের সাথে ম্যাচটা খেললো, তারপরেও অস্কার ব্রুজো ওদের কোচ বলেছেন যে ডার্বি জিতে আমরা এই দুঃখটা ভুলিয়ে দিতে চাই, এবং এটা আমাদের জানাই আছে যে ওরা কিন্তু ডার্বিটাকে অন্যভাবে টার্গেট করবে, কারণ ডার্বি জয়টা ওদের কাছে এবছরের ট্রফি হয়ে যাবে। এবার আপনাদের অনেকেরই মনে হতে পারে মোহনবাগান অনেক ভালো ফর্মে আছে, অনেক ভালো টিমে প্লেয়ার রয়েছে, অনেক ভালো খেলছে, আর ইস্টবেঙ্গল সেভাবে খেলতে পারছে না, তো আমি কি করে ইস্টবেঙ্গলকে আর মোহনবাগানকে সমান জায়গায় রাখবো। বিষয়টা তা নয়, মোহনবাগান যেহেতু ভালো খেলছে, মোহনবাগান ভালো ফর্মে আছে, তো মোহনবাগান নর্মালি ম্যাচটাকে আর 5টা ম্যাচের মতো অ্যাপ্রোচ করতে যাবে। তো ইস্টবেঙ্গল জানে যে মোহনবাগান অনেক ভালো টিম বা অনেক টাফ খেলছে, মোহনবাগানকে সহজে হারানো সম্ভব নয় বা নর্মাল খেলে হারানো সম্ভব নয়, তখন তারা অন্যরকম কিছু প্ল্যানিং করবে। এই প্ল্যানিংগুলো মোহনবাগানের কাছে প্রবলেম হবে। উদাহরণস্বরূপ মোহনবাগান প্লেয়ারদের টেম্পটেড করা, মোহনবাগানকে তার নর্মাল খেলা খেলতে না দেওয়া, তাদের উইং দিয়ে আক্রমণগুলোকে অযথা নষ্ট করে বা অযথা ফাউল করে মাথা গরম করিয়ে খেলার সিচুয়েশানটাকে কিছুটা নষ্ট করে দেওয়া, যাতে মোহনবাগান তার নর্মাল খেলা খেলতে না পারে, এবং মোহনবাগান ফোকাস হারালে ইস্টবেঙ্গল তখন সেটার সুযোগ নিয়ে মোহনবাগানকে গোল করার বা মোহনবাগানের বিরুদ্ধে গোল করার চেষ্টা করবে। এখন এতে কতটা সফল হবে বা সফল হতে পারবে সেটা তো সেই দিনের ম্যাচের আগে বোঝা যাবে না, মাঠের 90 মিনিট সেটা বলবে, কিন্তু প্ল্যানিংগুলো এরকম থাকবে
এবং সেই প্ল্যানিংগুলো মাথায় রেখেই আমাদের নামতে হবে। আবার ওদের কিছু বিশেষজ্ঞ চ্যানেল থেকেও বলা হয় যে খেলতে না পারলে গিয়ে মোহনবাগান প্লেয়ারদের ঠ্যাং ভেঙে দে। তো এই বিষয়গুলো তো আমাদের সতর্কতা অবলম্বন করে খেলতে হবে। আমরা তো ঠ্যাং ভাঙার জন্য নামছি না, আমরা 3 পয়েন্টের জন্য নামছি। তবে যেহেতু খেলাটা ওয়েস্ট বেঙ্গলের বাইরে হচ্ছে, তো ডার্বির যে এক্স ফ্যাক্টরগুলো কাজ করে, যে যেখানে কেউ দুর্বল হয় না, কেউ মানে এগিয়ে থাকে না, কেউ পিছিয়ে থাকে না, সমর্থকরা সমানে সমানে থাকে মাঠে এসে। দুটো টিমের মধ্যে যতই পার্থক্য থাকুক না কেন, সমর্থকদের মধ্যে কিন্তু টিমকে সাপোর্ট করার মধ্যে কোনো পার্থক্য থাকে না। তো সেই সব এক্স ফ্যাক্টরগুলো কতটা এখানে কাজ করবে এটা নিয়ে একটা প্রশ্নচিহ্ন কিন্তু আছে। তো এই ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে, আর বড় করব না। আগামীকাল ইস্ট বেঙ্গল টিমটা নিয়ে আলোচনা করে নেবো, ওদের অ্যাডভান্টেজ কী, ডিসঅ্যাডভান্টেজ কী, সমস্যা কোথায় আছে, এগিয়ে কোথায় আছে। তারপরের দিন মোহনবাগানেরও একই জিনিস নিয়ে আলোচনা করব, তারপরের দিন আমাদের খেলা। তো এই ভিডিওতে এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে তবেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।